নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। দিনের শেষে সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। এবং শুরুতে যে খবরে নজর রাখবো, বলা ভালো রাজ্যের যে লজ্জাজনক ছবিতে নজর রাখবো আমরা। পাড়ায় পাড়ায় বেকারদের লম্বা লাইন, এবং এই লম্বা লাইন কোথাও খুব পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে রাজ্যে কর্মসংস্থানের ছবিটা, রাজ্যে বেকারত্বের ছবিটা। পাড়ায় পাড়ায় সেই লজ্জাজনক লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন বেকাররা। বলছেন চাকরি তো নেই, কি করব, অন্তত ভাতাটুকু যখন দেওয়া হচ্ছে আমাদের এই ট্যাক্সের পয়সায়, তাহলে সেটা নেই, সেটা ছেড়ে দেবো কেন? এবং সেই ভাতার লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোলও হচ্ছে। আধিকারিকরা দেরিতে পৌঁছচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন বেকার যুবক যুবতীরা। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে আমাদের গোটা রাজ্যে। ভোট পেতে যুবমন কিনতে ভেট ভাতা, এবং সেই ভাতার লাইনেও অশান্তি, ক্ষোভ। এটাই তো কোনো সলিউশনই নয়। চাকরি হলে সব থেকে বেটার হবে। চাকরি নেই, এখন এইসব দিয়ে সান্ত্বনা পেতে হবে, আর তো কিছু করার নেই আমাদের। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে। ভবিষ্যতের ভার যাদের হাতে, সেই যুব সমাজ দাঁড়িয়ে ভাতার লাইনে। কলকাতা থেকে জেলা যুবসাথীর ফর্ম ফিল আপে লম্বা লাইন, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পাড়ায় পাড়ায় বেকারত্বের নগ্ন ছবিটা। বুঝিয়ে দিচ্ছে বাংলায় কটা শিল্প আছে, কিংবা বাংলায় কত না জানি কর্মসংস্থান হয়েছে। মাত্র 1,500 টাকা, অর্থাৎ প্রতিদিন 50 টাকা। পড়ে পাওয়া সেই 14 আনা পেতে সকাল থেকে এসে হত্যে দিয়ে পড়ে থাকা। ক্যাম্প আছে, ক্যাম্পে তো টাইম দেওয়া আছে 10টায়, আমরা এসেছি 9:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। এখন অফিসার এসে ইচ্ছা মতন কাজ করছে, বলছে যে আমাদের রুলস আছে 11টা থেকে। তা আমরা তো রোজাদার, আজকের আবার জুম্মার দিন, ওনারাকে বললাম, ওনারা আমাদের ধমক দিল, আমরা আবার দাঁড়িয়ে আছি লাইনে। কেউ স্নাতক, কেউ বা স্নাতকোত্তর। লজ্জা হতাশাকে সঙ্গী করেই ভাতার লাইনের তরুণ প্রজন্ম। হিস্ট্রিতে বিএডও হয়ে গেছে, এড কোয়ালিফাই করেছি, কলেজ সার্ভিস কমিশন মানে সেট কোয়ালিফাই করেছি, প্রাইমারি টেট কোয়ালিফাই করেছি, এসএসসি দিয়েছিলাম, তো সেটা তো হয়নি যে কারণে হোক। যদিও রাজ্যে ডবল ডবল চাকরির ঢাক পেটানোর খামতি রাখেন না মাননীয়া। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। তবে এই সবই যে ভোটের ভাওতা, তাও বিলক্ষণ বুঝে গেছে জনতা। এটাই তো কোনো সলিউশনই নয়। চাকরি হলে সব থেকে বেটার হবে, কিন্তু চাকরিটা তো আর হচ্ছে কোথায়? যেহেতু ভোট আসছে, সেহেতু ভোটের পরিপ্রেক্ষিতে মানে এগুলোই আর কি হচ্ছে। হ্যাঁ, তাছাড়া আর কিছুই নয়। ভোটের জন্যই চাকরি বাকরি আদৌ হবে কিনা তার ঠিক নেই। এই ইস্যুতে রাজ্যকে তুলোধনা করেছেন শুভেন্দু অধিকারী। চাকরি চায়, সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। একটা গোটা প্রজন্ম ভাতা নির্ভর। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গর্ব, যে যুব সমাজকে চাকরি দিতে পারছে না মমতার সরকার? তাদের ভোট কি আদৌ পাতে পড়বে তৃণমূলের? রিপাবলিক বাংলা। এ রাজ্যে যুব প্রজন্মের জন্য নেই চাকরি, আর যারা সরকারি চাকরি করেন তাদের জোটে না হকের দিয়ে। সুপ্রিম নির্দেশের পরও দেশের শীর্ষ আদালত বলেছে বকেয়া মিটিয়ে দিতে, তারপরও রাজ্যের পক্ষ থেকে একটা শব্দের আদান প্রদান নেই। এবং নির্দেশ হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী বলছেন ব্যাপারটা সাব জুডিস, বিচারাধীন। আদৌ নয়, কিন্তু মুখ্যমন্ত্রী মানতে নারাজ। বিপদের গন্ধ পেয়ে তাই এবার সংগ্রামী যৌথ মঞ্চ আরও একবার আদালতের দ্বারস্থ হচ্ছে আদালত অবমাননার অভিযোগ নিয়ে। কারণ তারা চান তাদের হকের ডিএটুকু তাদেরকে দেওয়া হোক, আর সেই হক আদায় তারা যে লড়াই ছাড়বেন না তা স্পষ্ট করে দিচ্ছেন বারবার। আমরা লক্ষ্য করে দেখলাম প্রশাসনের মধ্যে এই নিয়ে কোনো রকম কোনো বৈঠক হওয়া, এর জন্য কত টাকা খরচা হবে তার কোনো ক্যালকুলেশন করা, বা এই টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে কোনো বৈঠক করা, তার কোনোটাই কিছু করা হয়নি। এবং দেওয়ার কোনো সদিচ্ছাও এই রাজ্যের প্রশাসন দেখায়নি।
হকের ডিএ মেটানোর বিন্দুমাত্র ইচ্ছেও যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেই তা তো জলের মতো পরিষ্কার। বিপদ আঁচ করে তাই তো সুপ্রিম কোর্টে গেল যৌথ সংগ্রামী মঞ্চ। যে প্রশাসনের মধ্যে এই নিয়ে কোনো রকম কোনো বৈঠক হওয়া, এর জন্য কত টাকা খরচা হবে তার কোনো ক্যালকুলেশন করা, বা এই টাকা কোথা থেকে আসবে সেই নিয়ে কোনো বৈঠক করা, তার কোনোটাই কিছু করা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এর পূর্বে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলাম, কিন্তু দেখলাম যে তারপরেও তারা নির্বিকার আছেন এবং এবার সিদ্ধান্ত নিলাম যে আদালত অবমাননার মামলাতে আমাদেরকে যেতে হবে। হকের ডিএ মেটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চরম অনীহা, পদে পদে তা প্রমাণিত। যদিও বলেছেন যে বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করবো, উত্তর দেবো না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। 5ই ফেব্রুয়ারি বকেয়া ডিএর 25% মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবিলম্বে নির্দেশ কার্যকর করতেও বলা হয়। তারপরও ডিএ না দেবার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে নবান্ন। সুপ্রিম কোর্ট রায়দান করার প্রায় 14 দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে, এবং সেই বিষয়টিকেই সামনে রেখে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো। ডিএ তো সরকারি কর্মীদের আইনি অধিকার, সুপ্রিম নির্দেশও মানবে না রাজ্য সরকার। কিন্তু ডিএ মেটাতে কোন সমস্যা রাজ্যের? এখানকার সরকার তাদের নিজেদের আইন কানুন, তারা নিজেদের আইন কানুনের ভেতর দিয়ে চলে। এখানে কোনো রকম আদালতকে এরা মানে না, কোনো কোর্ট মানে না, এখানে আদালতের কোনো নির্দেশ তারা মানে না। ফলে এই অবস্থাটাই পশ্চিমবাংলায় আছে। আর এই রাজ্য সরকার ডিএ দেবে না, তার বিরুদ্ধে কর্মচারীরা আদালতে গিয়ে লড়াই করছেন। তাদের সাথে আমাদের পূর্ণ সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টি সরকার এই কয়েক মাস পরে গঠন হতে চলেছে। সেই সরকার এসে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্যের কর্মচারীদেরকে করবে। ডিএ তো কোনো ভিক্ষা নয় মাননীয়া, এটা সরকারি কর্মীদের হক। ন্যায্য পাওয়ার টাকা না মিটিয়ে মাননীয়ার ভাতায় ভরা সংসার। 26-এর ভোটের পর জোড়াতাপ্তির এই সরকার থাকবে তো? রিপাবলিক বাংলা। এ রাজ্যে বেকাররা চাকরি পান না, সরকারি কর্মীরা ডিএ পান না, কিন্তু রাজ্য সরকার তারা পুলিশকেও কোনো ধরনের কোনো নির্দেশ দেন না দুর্বৃত্ত বা দুষ্কৃতীদেরকে নিয়ন্ত্রণের জন্য। উল্টে তারা বিরোধীদের উপর ঝাঁপিয়ে পড়ে বারবার। বিরোধী আক্রান্ত হলে পুলিশ সেখানে দলদাসের ভূমিকা পালন করে। কেন বলছি? হাওড়ার ঘটনা আপনাদেরকে বলছি। হাওড়ায় বিজেপি নেত্রী তাকে মার খেতে হলো শুধুমাত্র বিরোধী দল করার জন্য। বিরোধী দল করার জন্য এরা যে পাপ হয়ে দাঁড়িয়েছে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো ছেলেও, এবং এই সমস্ত ঘটনাটাতে পুলিশের ভূমিকাটা ভীষণ রকমভাবে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আগে আমার গায়ে হাত তুলেছে, ঘুষি মেরেছে, আমার ছেলে ছাড়াতে যাচ্ছে। ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। পুলিশ বলছে দেখে নেব, উনি হয়তো বড়বাবু বা কোনো দায়িত্বপ্রাপ্ত আছে, উনি বলছে দেখে নেব। পাঁচ বছর আগে বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় যেন বিরোধী হওয়াই পাপ। এই দেখুন না হাওড়ার সাকরাইলে বিজেপি মহিলা নেত্রীর কি হাল। আগে আমার গায়ে হাত তুলেছে, ঘুষি মেরেছে, আমার ছেলে ছাড়াতে যাচ্ছে। ছেলে মাকে মারলে কোনো সন্তান এমনি থাকে না। হ্যাঁ, ছেলে যে গাড়িটা, একটা গাড়ি ছিল, ঘুরিয়ে মারতে গেছে। এই তো দেখুন, একইভাবে মারধর করা হয়েছে ওই বিজেপি কর্মীর ছেলেকেও। আর বাড়ি ফেরার সময় একটা সময় দেখি যে একজন তৃণমূলের গুন্ডা, তিনি মদ্যপ অবস্থায় বাজারে, নিমতলা বাজারে থাকা ঝান্ডাগুলোকে বিজেপি সেগুলোকে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ বাদে দেখি অকথ্য ভাষায় আমার মাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে। তাকে বাঁচাতে গিয়ে আমি প্রথমে এগিয়ে গিয়েছিলাম, বললাম যে আমাকে এত জোর ঘুষি মেরেছে এবং পিছন দিক থেকে হয়তো কেউ টেনে দিয়েছে, যার জন্য আমার শরীরটা এখন বর্তমানে ডিসলোকেট।
আর সাকরাইল থানার পুলিশ ঠিক কি করলো? এমন খবর আজ কি হয়েছে সে জানতে এসেছে, কিন্তু সে পাশে ছিল বলে তাকে অ্যারেস্ট করেছে। তো যখন মেয়েটা হসপিটাল নার্সিংহোমে ছুটছে একজন বাইকে নিয়ে, তখন আমার দেওর এসেছে, তখন ওই দেওরেতে ওতে আছে বলে তৃণমূলেরই কেউ কোনো নেতা একটা ছবি তুলেছে, তুলে ওদের দুজনকে অ্যারেস্ট করলো। কেন এদের এমনি মহিলাকে বাঁচানো কি একটা পুলিশের অপরাধ? দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া এলাকায় বিজেপির পতাকা খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। থানায় অভিযোগ জানালেও অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। নেতৃত্বরা তারা সাকরাইল থানায় গিয়ে বিক্ষোভ দেখালে অভিযোগ নিতে বাধ্য হয়। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এটাই পারে। এই পুলিশ এসআইআর এর শুনানি কেন্দ্রে গুন্ডামি সামলাতে পারে না, অশান্ত বেলডাকাকে শান্ত করতে পারে না, আর বিরোধী হলেই পুলিশের যত বীরত্ব, তাই না? অথচ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে জ্ঞান দিতে ভুলেন না। তোমরা আমাকে রক্ত দাও, আমি দেবো স্বাধীনতা। আমি রক্ত দেবার কথা বলছি না, রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না? আচ্ছা, এ বেলায় আপনার প্রাণ কাঁদে না মাননীয়া? কিন্তু এভাবে জ্বালিয়ে পুড়িয়ে বিরোধিতার কণ্ঠস্বর থামাতে পারবেন তো? বিজেপি লড়ছে, রাস্তায় আছে, বাকি তো কেউ রাস্তায় নেই। কংগ্রেসের তো অস্তিত্ব নেই, আর সিপিএম তো নিজেই বেসামাল অবস্থায় আছে। তাই বিজেপিকে প্রতিহত করতে পারলে চোরেদের পার্টি, পারিবারিক পার্টি, মুসলিম লীগ 2, জামাতিদের নেত্রী তিনি আরেকবার ক্ষমতায় আসতে পারবেন, ক্ষমতায় এসে গ্রেটার বাংলাদেশ বানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর কবে রং না দেখে নিজের কর্তব্য পালন করবে বলুন তো? নাকি ক্ষমতায় টিকে থাকতে এখন এই গুন্ডামি ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? ক্ষমতায় টিকে থাকতে আইনের শাসন না, বরং শাসকের আইন বড্ড জরুরি, তাই তো মাননীয়া? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী, রিপাবলিক বাংলা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মনের কথা মানুষজনকে শুনিয়ে যান, জোর করেন সেই মনের কথা মানতে। মানুষের মনের কথা শোনেন না মামাটি মানুষের সরকার। কিন্তু রাজ্যের বিরোধী দল তারা ঠিক করেছে যে তারা মানুষের মনের কথা শুনেই কাজ করবেন। তারা সংকল্পপত্র আনতে চলেছেন এবং একটা অভিনব পদ্ধতিতে আনতে চলেছেন। মানুষের মনের কথা শুনিয়ে এবং তারপর সেই কথার উপর ভিত্তি করেই তারা তৈরি করবেন সংকল্পপত্র। খুব তাড়াতাড়ি সেই সংকল্পপত্র আসতে চলেছে মানুষের সামনে। মানুষ যা উপলব্ধি করেছে, অনুভব করছে, মানুষ যা চাইছে তারই প্রতিফলন ঘটবে। বাংলার মানুষের চাহিদার প্রতিফলন ঘটবে আমাদের এই সংকল্পপত্রের মধ্যে। বাংলার বাঙালির জন্য তৈরি হচ্ছে সংকল্পপত্র। সমাজের সর্বস্তরের প্রতিনিধির মতামত নিচ্ছে বিজেপির বঙ্গ ব্রিগেড। রাজ্য বিজেপি দপ্তরে ইতিমধ্যেই সংকল্পপত্রের জন্য একটি ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে রাজনীতিবিদ, ইতিহাসবিদ, পরিবেশবিদ থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষরা তারা এখানে এসে তাদের মতামত ড্রপ বক্সে দিতে পারবে এবং এখান থেকেই খসড়া তালিকা তৈরি হবে এবং তা চলে যাবে সোজাসুজি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। শুধুমাত্র রাজ্য দপ্তরে নয়, রাজ্য জুড়ে ড্রপ বক্স রেখেছে বঙ্গ বিজেপি। নতুন বাংলা গড়তে সাধারণের পরামর্শ নেওয়া হচ্ছে। ড্রপ বক্সের পাশাপাশি ফোন, ইমেলেও জনতার মতামত নিচ্ছে বিজেপি। এছাড়া ঘরে গিয়ে মতামত নেওয়া তো চলছেই। আমরা ঘরে বসে কয়েকজন ঠিক করছি না, সারা পশ্চিমবাংলার সর্বস্তরের সমস্ত পেশার, সমস্ত জাত পাত, ধর্ম, বর্ণ, বর্গের মানুষের কাছে আমরা পৌঁছেছি। এখান থেকে আমরা যা কম্পাইলেশন হবে সেই কম্পাইলেশন থেকে আমরা বেছে নেব। কড়া নাড়ছে বিধানসভা ভোট, সেটাই এখন পাখির চোখ। নিজেদের পরিকল্পনার কথা দ্রুত ভোটারদের কাছে পৌঁছাতে চায় পদ্ম শিবির। এক সপ্তাহের মধ্যে সংকল্পপত্র সামনে আসবে বলে তারা আশাবাদী। খসড়া আমরা সংকল্পপত্র তৈরি করে আমরা কেন্দ্র রাজ্য নেতৃত্বের হাতে তুলে দেবো। তারা সেটা অ্যাপ্রুভ করবেন এবং সংযোজন বিয়োজন করবেন, তারপরে প্রিন্টে যাবে এবং এই মাসের শেষের দিকেই বাংলার মানুষের কাছে বিজেপি কি করতে চায় সেটার বর্ণনা থাকবে।
বাম গেছে, তৃণমূল লুটছে বঞ্চিত মানুষ। অন্যদিকে এখন বাংলাকে ভরসা যোগাচ্ছে বিজেপি। সংকল্পপত্রেও তাই প্রতিফলন। জনতা জনার্দনই বলবে শেষ কথা। রিপাবলিক বাংলা। একদিকে যখন বিজেপি মানুষের মনের কথা শুনে সংকল্পপত্র তৈরি করার কথা ভাবছে, ঠিক তখনই আরএসএস হিন্দু শক্তিকে একজোট করতে ময়দানে নেমে পড়েছে। শতবর্ষে সংঘের সদস্য সংখ্যা ভীষণ রকমভাবে বৃদ্ধি পেয়েছে, শক্তিশালী হচ্ছে সংগঠন। যার জন্য পশ্চিম মেদিনীপুরে বড় করে একটি কার্যালয়ের উদ্বোধনও হলো। আরএসএস মনে করছে, সংঘ যারা প্রচারক তারাও মনে করছেন যে ওপার বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে জামাতেরা সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি করেছে, যার জন্য হিন্দুরা সীমান্ত এলাকায় ভয়ে ভয়ে রয়েছেন, সেই জায়গা থেকেই এবার ঘুরে দাঁড়াচ্ছেন হিন্দুরা, একজোট হচ্ছেন হিন্দুরা। পশ্চিম মেদিনীপুরে বিশাল কার্যালয় চালু করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শুক্রবার পুজো যজ্ঞের মাধ্যমে উদ্বোধন হলো সংঘের জেলা কার্যালয়। নির্বাচনের প্রাক্কালে বাড়ছে আরএসএস এর শাখার সংখ্যা। 1 বছর আগে পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় শাখার সংখ্যা ছিল মাত্র 50টি, সেখানে আজ শাখার সংখ্যা দাঁড়িয়েছে 170টির কাছাকাছি। আমাদের অনেক দিনের প্রতীক্ষার ফল, অনেক প্রতীক্ষা করে সংঘের শতবর্ষে আর এরকম একটা কার্যক্রম আগের থেকে ভেবে রেখেছিলাম। ওপার বাংলায় ইউনুস আমলে আক্রান্ত হিন্দুরা, এপারে সীমান্তবর্তী এলাকার হিন্দুদের মনেও ভয়। 1.5 বছর ধরে পদ্মা পারে তীব্র হয়েছে হিন্দু বিদ্বেষ। 45 বছর আগে এসেছি, ওখানে চোর ডাকাতের উৎপাত ছিল, যার কারণে আমরা বনে এসেছি। সে লাঠি পাটি দিয়ে মারধর বা ওই ভয় দেখিয়ে সব জিনিসপত্র নিয়ে যেতে। এই গীতাতে যে কোনো সময়তে অশান্তি ঝগড়া লেগেই থাকে, অনেক সময়তে পুজো টুজো করতে দেয় না, অনেকে মন্দির টন্দিরে নিয়ে ভেঙে দেয়। এই পরিস্থিতিতে হিন্দুরা এককাটা হচ্ছে বলে দাবি আরএসএস এর। বাংলাদেশের ঘটনার পর থেকেই কিন্তু এ রাজ্যে হিন্দুরা আরো সংগঠিত হচ্ছে। বারবার ধরে এই দাবিটা রাজনৈতিক মহলের তরফেও করা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের প্রাক্কালে হিন্দুরা যে আরো একজোট হচ্ছে তা কিন্তু একেবারে স্পষ্ট আরএসএস কার্যকর্তাদের কথাতেই। স্বাভাবিকভাবে সঙ্গে স্বয়ংসেবকদের মধ্যে একটা হিন্দুত্বের বার্তা কিন্তু সমাজে পৌঁছে গেছে। সেই জন্য এখন মানুষ এই সঙ্গমুখী হতে পারছে, কেন মানুষের আস্থা কিন্তু আরএসএস এর উপর এসছে। যে ভারতবর্ষে হিন্দু হিসাবে থাকতে গেলে আরএসএস করতে হবে, আরএসএস ছাড়া ভারতবর্ষে হিন্দু হিসাবে বেশি দিন থাকতে পারবে না। তার উদাহরণ আমরা পাশেই বাংলাদেশে দেখতে পাচ্ছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সামাজিক সংগঠন, তারা ভোটে লড়ে না, তবে ভোট রাজনীতিতে তাদের মারাত্মক প্রভাব। সমাজের গভীরে তাদের প্রভাব বিস্তৃত। বাংলার গভীরেও কি গেরুয়া শিকড় আরো ছড়িয়ে দিতে চাইছে আরএসএস? বিশ্বের সবচেয়ে বড় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, সেবা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার ভিত্তি পশ্চিমবঙ্গে শুধু দৃঢ় না, গত কয়েক দশক ধরে সুদৃঢ় হয়েছে। সনাতনী প্রতিটি বাঙালির ঘরে সংঘের ভাবধারা এখন ধীরে ধীরে পৌঁছাচ্ছে। পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই যে ব্লকের আরএসএস এর কোনো না কোনো কাজ নেই। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই ময়দানে নেমে পড়েছিল আরএসএস, যার ফলও মিলেছে হাতে নাতে। 27 বছর পর দিল্লির বিধানসভায় গেরুয়া, সে একই নীতি বাংলায় নির্বাচনে অনুসরণ করবে বিজেপি। দিল্লির দেখানো পথেই 26-এ তৃণমূলকে টক্কর দেওয়ার জন্য ময়দানে আরএসএস। রিপাবলিক বাংলা। অনুপ্রবেশকারী রুখতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কারণে কোথাও হিন্দুরা একজোট হচ্ছেন সংঘের ছাতার তলায়। অন্যদিকে সংখ্যালঘুরা তারাও আস্থা হারাচ্ছেন তৃণমূলে, তারা মিমের দিকে ঝুঁকছেন। বঙ্গে মিমের ক্ষমতা বাড়ছে ধীরে ধীরে। তাহলে কি এবার সংখ্যালঘু ভোট ব্যাংক হাতছাড়া হচ্ছে তৃণমূলের? ঘাসফুলের শক্ত মাটি থেকে কি এবার ঘুরে উঠবে? কারণ হায়দ্রাবাদের দল কিন্তু বঙ্গে নিজেদের জমি শক্ত করছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো পাশাপাশি পশ্চিম বর্ধমানেও তাদের কর্মসূচি চোখে পড়ছে। সংখ্যালঘু প্রধান এলাকার অনেকেই বিভিন্ন দল ছেড়ে মিমে যোগদান করছেন। 26-এর ভোটে লড়ারও স্পষ্ট পরিকল্পনা করেছে আসাদুদ্দিন ওয়েসির দল।
आसनसोल पश्चिम बर्धमान में 5 सीटों पे हमारी डिस्कशन चल रही है। देखते हैं आउटकम क्या निकलता है, जिसमें हमारा कुल्टी है, आसनसोल उत्तर है, रानीगंज है, पांडेश्वर है, जमुड़िया है और भी विभिन्न विधानसभा में बात चल रही है। মিমের নজরে বঙ্গের সংখ্যালঘু ভোট, মূলত যার ভিত্তিতেই ক্ষমতা ধরে রেখেছেন মমতা। এবার কি সেই ভোট ব্যাংক হাতছাড়া করছে তৃণমূল? মুসলিম সম্প্রদায়ের মানুষ ইদানিংকালে তাদের সমস্ত সমাজ নেতারা, তাদের ধর্মীয় নেতারা তৃণমূল সম্পর্কে একটু বিরূপ মন্তব্য ইদানিং করছে, তারা চিনে ফেলেছে আর কি, জেনে ফেলেছে। মিমের প্রথম পছন্দ মালদা, মুর্শিদাবাদ। এই এলাকাগুলি একসময় ছিল কংগ্রেসের গড়। 21-এ দেখেছে ঘাসফুলের ঝড়। সেই তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরাচ্ছে মিম, কিন্তু কংগ্রেস যেন অখুশি। প্রত্যেকটা জায়গায় বিজেপি কি করে ক্ষমতায় আসবে তার অশুভ সন্ধি প্রত্যেক জায়গায় করছে। অতএব এই জায়গায় আমি বলবো যে কোনো রাজনীতিতে যে কোনো রাজনৈতিক দল তার শাখা বিস্তার করতেই পারে, কিন্তু বাংলার মাটিতে আমার মনে হয় না যে এগুলোর কোনো বেশি প্রভাব। সংখ্যালঘুদের প্রতি মমতার কত দরদ তা ভালোই টের পেয়েছেন তারা। তাই এবার ভোট বাক্সে যে খেলা ঘুরবে তাতে নিশ্চিত বিজেপি। তৃণমূল কংগ্রেস হচ্ছে সংখ্যালঘুদের তাদের আজকে সমর্থন তাদের হচ্ছে কমছে। সংখ্যালঘুরা একসময় হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরিভাবে সাপোর্ট করতেন। আজকে সংখ্যালঘুদের মধ্যেও এখন নিজেদের মধ্যেও হচ্ছে তারা ভুল বুঝতে পারছেন, তারা সেখান থেকে হচ্ছে সরে আসছেন। তোষণকেই ধর্মনিরপেক্ষতা মনে করে এদেশের তথাকথিত সেকুলাররা। মেকি নিরপেক্ষতার ফল পেয়েছে ইন্ডির শরিকরা। এই বিষয়টি মমতাকে স্মরণ করালেন সুকান্ত। আমরা মুম্বাইয়ে দেখলাম কর্পোরেশনের ভোটে কংগ্রেসকে যারা ভোট দিত কংগ্রেস তাদেরকে তোষণ করত। এই তোষণ এবং তুষ্টিকরণের একত্রিত ফল কি হলো? নতুন একটি রাজনৈতিক দল হলো ইসলামিক পার্টি, নাম তার ইসলাম পার্টি। সব কংগ্রেসের সাপোর্টাররা শিফট করে সেই ইসলাম পার্টিতে চলে গেল, কংগ্রেসের হাতছাড়া হয়ে গেল। ভাতার আড়ালে ভোটের ভেদ আর ভোট ব্যাংক বাঁচাতে নির্লজ্জ তোষণ, এই নীতিতেই রাজনীতি করে তৃণমূল। এর জেরে সংখ্যাগুরুদের বড় অংশ মুখ ফিরিয়েছে। এবার কি নিজেরটা বুঝে নিতে চাইছে সংখ্যালঘুরা? দুকুল হারালে কোথায় যাবে তৃণমূল? রিপাবলিক বাংলা। বেলঘরিয়া রেলের কোচ তৈরির কারখানায় আগুন, কারখানার তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, ফাইবারের শেডে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, রক্ষা পেয়েছেন কারখানার শ্রমিকেরা। আরও একবার জানিয়ে রাখতে চাইব, বেলঘরিয়া রেলের কোচ তৈরির কারখানায় আগুন, কারখানার তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন, ফাইবারের শেডে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, রক্ষা পেয়েছেন কারখানার শ্রমিকেরা। দেখতে পাচ্ছেন আগুন ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। কারখানার তেলের ট্যাঙ্কার, তেল দাহ্য বস্তু বলে যে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। বেলঘরিয়ায় রেলের কোচ তৈরির কারখানায় আগুন, ফাইবারের শেডে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, রক্ষা পেয়েছেন কারখানার শ্রমিকেরা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।